আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমাদের কনিক্সের উপর লেকচার 3। তোমরা যারা যারা ক্লাসে জয়েন হওনি তারা জলদি জয়েন হও না এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও ক্লাসটি শুরু হয়েছে। ঠিক আছে? আমাদের কনিক্সের উপর এর আগে 2টা লেকচার কমপ্লিট হয়েছিল। 2টা লেকচারে আমরা কনিক্সের বেসিক এবং পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চেষ্টা করব উপবৃত্ত এবং অধিবৃত্ত শেষ করে দেওয়ার। তো যারা যারা ক্লাসে জয়েন হওনি তারা দ্রুত জয়েন হয়ে নাও। আর তোমরা আমার কথা এবং সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কি না সেটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিও এবং সাউন্ডে কোনো প্রবলেম আছে কি না। আমরা 7:15-র ভিতর শুরু করব। তো ততক্ষণে সবাই জয়েন হয়ে নাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়েছে, যেন তোমরা সবাই ভালোভাবে শিখতে পারো। আর সাউন্ড ভিডিও সব ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও। আচ্ছা, 7:13 বাজে, আমি 7:15-র মধ্যে শুরু করব। তোমরা সবাই জয়েন হয়ে নাও এর মধ্যে এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আমরা কনিক্সের আগের 2 ক্লাসে পরাবৃত্ত পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব উপবৃত্ত নিয়ে, তাই না? হ্যাঁ, আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো উপবৃত্ত। ঠিক আছে? দেখো, আচ্ছা, উপবৃত্ত আমাদের দেখো আমাদের উপবৃত্ত 2টা আকৃতির হতে পারে। ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝার জন্য দেখাইতেছি। উপবৃত্তের সমীকরণ হয়েছে আমাদের x² / a² প্লাস y² / b² = 1। ঠিক আছে? এটা তোমার একটা উপবৃত্ত হতে পারে হয়, আর এখানে তোমার কন্ডিশন হলো a ইজ গ্রেটার দেন b। আরেকটা উপবৃত্ত হতে পারে x² / a² প্লাস y² / b² = 1। দুই ক্ষেত্রেই কিন্তু সেম ইকুয়েশন, কিন্তু এখানে b ইজ গ্রেটার দেন a। ওকে? তো
দেখো, আমরা যদি দুই ক্ষেত্রে চিত্রগুলা দেখার চেষ্টা করি, যে এখানে তোমার এ কি বি কি সেটা তোমরা তাহলে বুঝতে পারবা। দেখো, আমরা যদি এখানে এটা একটা স্থানাঙ্ক, ঠিক আছে, এই মনে করো আমরা আঁকলাম, সরি, ঠিক আছে, এই হলো তোমরা মনে করো একটা উপবৃত্ত, ঠিক আছে, এইটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এইটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এইটা হলো আমাদের উপবৃত্তের কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র। আর এই যে তোমরা এই যে এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটাকে বলা হয় শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষ। এবং এইখান থেকে যে এই যে এই পর্যন্ত এটা হলো আমাদের এ, এবং ওয়াই অক্ষ বরাবর এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের বি। তো তোমরা দেখতেই পাইতেছো যে এই ক্ষেত্রে এ ইজ গ্রেটার দেন বি। ওকে, এই জন্য আমাদের চিত্রটা এরকম। আর এই যে এই সমীকরণের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের চিত্রটা হবে এইরকম, ঠিক আছে, এরকম একটা চিত্র হবে। যে দেখো, আমাদের যদি এতটুক যদি তোমার এ হয় এবং এই পুরাটুক যদি তোমার বি হয়, তাহলে কিন্তু বি ইজ গ্রেটার দেন এ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের চিত্রটা এরকম। তো এই হলো আমাদের দুই ধরনের উপবৃত্তের চিত্র, ঠিক আছে। তো আমরা এই উপবৃত্তের এই প্রপার্টিগুলো এখন দেখার চেষ্টা করব। তো এই উপবৃত্তের এবং কনিক্সের সকল প্রকার কনিক্সের প্রপার্টি নিয়ে আমার একটা ভিডিও করা আছে, সেখানে প্রপারলি এক্সপ্লেন করা আছে যে তোমরা কিভাবে এই জিনিসগুলা বুঝতে পারবা। তো আমি এখানে তোমাদেরকে ওইরকম বিস্তারিত এক্সপ্লেন করব না, আমি অন্য ম্যাথগুলো করাবো এবং তোমাদেরকে ওই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ওই ক্লাসটা করে নিলে তোমাদের কনিক্সের সকল প্রপার্টি কিভাবে চিত্র দেখে দেখে বের করতে পারবা সেটা তোমরা শিখতে পারবা। তো আমি জাস্ট এই ভিডিওতে জাস্ট প্রপার্টিগুলো লিখে যাব। যেমন তোমার যদি তোমরা এটা এই যে এটার প্রপার্টির দিকে খেয়াল করো, যে এটার ক্ষেত্রে কেন্দ্র, ঠিক আছে, এই যে কেন্দ্র সি 00, সরি 00, এবং বৃহৎ অক্ষ, এই যে দেখো আমাদের এই যে আমাদের দেখো যে এই যে এই দূরত্বটা, আচ্ছা তখন আমি তোমাদেরকে একটু ভুল বুঝাইছিলাম, সরি। এই যে আমাদের শীর্ষ থেকে কেন্দ্রের দূরত্বটা হলো এই যে এতটুক হলো আমাদের এ, ঠিক আছে। আবার এই যে এখান থেকে এতটুক আমাদের বি, সরি আমি আগের বার পুরাটা বলছিলাম, এই ক্ষেত্রেও সেম, যে এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক, ঠিক আছে। দেখো, আর এই যে এখান থেকে এতটুকু যদি এ হয়, এখান থেকে এতটুকু আমাদের এ, ঠিক আছে। তো এই পুরাটাকে বলা হয় আমাদের বৃহৎ অক্ষ, ঠিক আছে, যেটা তোমার বড় সেটা তোমার বৃহৎ অক্ষ। তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, চিত্র থেকে তোমরা দেখতে পেতেছো যে এতটুকু এ এবং এতটুকু এ, তো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমাদের 2a, ঠিক আছে। এরপর যদি আমরা বের করার চেষ্টা করি যে, সরি, যে তোমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হলো তোমাদের 2b। এই যে দেখো এতটুক বি, উপরের টুক বি, আবার তোমার নিচের এতটুক বি, তার মানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং শীর্ষ তোমার এখানে যে তোমার একটা পয়েন্ট আছে সেটা হলো বলা হয় এই যে ফোকাস, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রে সব কিছুই কিন্তু দুইটা দুইটা করে, ফোকাস দুইটা, সব কিছু দুইটা। এই যে দেখো এটা হলো আমাদের ফোকাস, তো ফোকাস হলো ফোকাসের স্থানাঙ্ক যদি আমাদেরকে বলে
আমরা ফোকাসকে এস দ্বারা প্রকাশ করি, তো এস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই কমা 0, ঠিক আছে? এটা হলো আমাদের ফোকাসের স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2b² ডিভাইডেড বাই a। ওকে, দেখো এই কয়টা জানলেই আপাতত চলবে, আরো অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ম্যাথ করার সময় দেখব। আর কারণ আমরা এই চিত্রে পরবর্তী চিত্রের ক্ষেত্রে যদি খেয়াল করি, দেখো পরবর্তী চিত্রের ক্ষেত্রেও তোমার সেন্টার ইজ ইকুয়াল টু 0 0। ওকে, আবার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য যেটা আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এইখানে দেখো বৃহৎ অক্ষ কি, বৃহৎ অক্ষ কিন্তু এই যে ওয়াই অক্ষ, তাই না? এই যে ওয়াই অক্ষ, তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখানে 2b, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তোমার এখানে 2a। এই ক্ষেত্রে তোমার উৎকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু √1 মাইনাস a² ডিভাইডেড বাই b²। ওকে, এবং এই ক্ষেত্রে তোমার ফোকাস বা যেটাকে আমরা বলি ফোকাসের তোমার স্থানাঙ্ক হয়েছে 0, প্লাস মাইনাস বিই। এখানে কেন তোমার y ইকুয়াল টু 0 হলে এটা বুঝতেই পারতেছো যে ফোকাসটা x অক্ষের উপর, আর এখানে তোমার ফোকাসটা y অক্ষের উপর, তাই x অক্ষের উপর y0, y অক্ষের উপর x0, ঠিক আছে? আবার যদি তোমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি বের করতে চাও, এটা হলো 2a² ডিভাইডেড বাই b। চলো আমরা প্রপার্টিগুলো দেখে নিলাম, আর আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো, সেটা দেখলে তোমরা আরো বিস্তারিতভাবে এই প্রপার্টিগুলো সম্পর্কে জানতে পারবে। তো আমি তোমাদেরকে কিছু ম্যাথে চলে যাই সরাসরি। দেখো আমাদেরকে একটা কোশ্চেনে বলা আছে মনে করো একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে যে x+4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস y-2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু 1 হলে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? তো আমরা ই ইকুয়াল টু জানি, দেখো এই ক্ষেত্রে দেখো আমরা দেখতে পাইতেছি যে এ ইকুয়ালটা আমাদের কত, এখানে তোমার 100, তো a², তো 100কে যদি আমি রুট করি a ইকুয়াল টু 10, আর b ইকুয়াল টু তোমার 8, 8কে স্কোয়ার করলে 64, তো a ইজ গ্রেটার দেন b। তার মানে উৎকেন্দ্রিকতার সূত্র কি, √1 মাইনাস b² বাই a², তাই না? তার মানে √1 মাইনাস b² মানে কত, 64 ডিভাইডেড বাই a² ইকুয়াল টু 100। তো সরি, আচ্ছা সরি, আমার সাময়িক প্রবলেমের কারণে ম্যাথটা চলে গেছে। আচ্ছা আমি ম্যাথটা আবার উঠাচ্ছি। আমাদের কোশ্চেনটা ছিল
এই যে আমাদের কোশ্চেনটা ছিল এইরকম যে এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 64 ইজ ইকুয়াল টু 1 হলে ই ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তো এটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি, তো তুমি এখানে দেখতেই পেতেছো যে এ ইজ গ্রেটার দেন বি, তাই না? এ স্কোয়ার ইজ গ্রেটার দেন বি স্কোয়ার মানে এ ইজ গ্রেটার দেন বি। তো এখানে তোমার ই এর ফর্মুলাটা হয়েছে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখানে তুমি মান যদি বসাও, রুট ওভার 1 মাইনাস 64 বাই 100 ইজ ইকুয়াল টু 3/5। ঠিক আছে, দেখো উপবৃত্তের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে ই এর মান অলওয়েজ 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট হয় উপবৃত্তের ক্ষেত্রে। এই যে দেখো 3/5 কিন্তু 1-এর থেকে ছোট, আবার 0 থেকে বড়। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ নেই। একটা ম্যাথ আমাদেরকে আমি তোমাদের জন্য নেই, যে এখানে তোমার কোশ্চেনে বলা আছে যে 3x² প্লাস 4y² ইজ ইকুয়াল টু 12 এর উৎকেন্দ্রিকতা হলে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র বা ফোকাস অর্থাৎ এস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, সমীকরণ সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ এগুলা সব নির্ণয় করা লাগবে। ঠিক আছে, দেখো কি কি নির্ণয় করা লাগবে আমাদের, যে ই এর মান নির্ণয় করা লাগবে, ফোকাস নির্ণয় করা লাগবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, আর নিয়ামকের সমীকরণ। এই কয়টা জিনিস। তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, যে 3x² ডিভাইডেড বাই 12 প্লাস 4y² ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1। 3 4 12, আবার 4 দিয়ে কাটলে 3। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের সমীকরণটা হলো x² বাই 4 প্লাস y²বাই 3 ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন এই সমীকরণ নিয়ে আমাদের কাজ করা লাগবে। দেখো, তো আমাদেরকে বলছে প্রথমে ই এর মান বের করার জন্য, তাই না? ই ইজ ইকুয়াল টু, দেখো এখানে যে এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে, তো এটা তোমার রুট ওভার 1 মাইনাস 3/4। ঠিক আছে, তো এখান থেকে আসতেছে রুট ওভার 4 1/4। আচ্ছা, এখানে তোমার ই ইকুয়াল টু আসতেছে হাফ। ই ইজ ইকুয়াল টু এখানে তোমাদের হাফ আসতেছে। ই এর মান বের হয়ে গেছে, একটা মান বের হয়ে গেল। এখন তোমাদের চাইছে ফোকাস, ফোকাস ইকুয়াল টু মানে এস ইজ ইকুয়াল টু আমরা জানি প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে দেখো যে আমাদের এই যে এখান থেকে যে দেখো সমীকরণের দিকে তাকাও, যে সমীকরণে এ এর মান কত, এ স্কোয়ার ইকুয়াল টু 4 যদি হয়, এ স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, তার মানে এ ইকুয়াল টু 2। ওকে, তার মানে এটা আমার ফোকাস হলো প্লাস মাইনাস 2 ইন্টু ই এর মান হাফ কমা 0। এটা কাটা, অর্থাৎ প্লাস মাইনাস 1,0। ওকে, এটাই হলো আমাদের ফোকাস। দেখো আমি একটা একটা করে প্রপার্টি বের করতেছি। এখন আমাদেরকে পরবর্তীতে জানতে চাইছে যে
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ কি জানি আমি, এখানে জাস্ট লিখলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2b² তাই না? তো দেখো 2b² এর মান কত, b² এর মান আমরা যদি এখান থেকে দেখি, b² এর মান হলো আমাদের 3, আর a এর মান আমরা একটু আগে দেখলাম, a এর মান 2, ঠিক আছে? অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 কাটা 3 একক, ঠিক আছে? এইভাবে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হইলো। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? এখন হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করা লাগবে। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো, যদি h গ্রেটার দেন b হয় এই টাইপের উপকেন্দ্রের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ae, ওকে? তো দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস a এর মান হলো 2, e এর মান হাফ, অর্থাৎ x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটাই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবার তোমার যদি বলে যে নিয়ামকের সমীকরণ, পরবর্তীতে চাইছে যে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণটা হলো আমাদের x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, ওকে? x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, ওকে? তার মানে দেখো x ইকুয়াল টু প্লাস মাইনাস a এর মান 2, a এর মান হাফ, অর্থাৎ x ইকুয়াল টু প্লাস মাইনাস 4। দেখো এইভাবে আমরা প্রপার্টিগুলো কিন্তু বের করে ফেললাম। এ হলো আমাদের অঙ্ক, ঠিক আছে? তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা কি করতে পারি, আচ্ছা এইবার আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো উপবৃত্তের স্পর্শক, ওকে? এখন আমরা শিখবো উপবৃত্তের স্পর্শক রিলেটেড প্রবলেমগুলা। দেখো একটা সরল রেখা আছে, মনে করো y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে? রেখা একটা উপবৃত্ত আছে, মনে করো যে x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি স্পর্শ করে, ঠিক আছে, স্পর্শ করলে c² ইকুয়াল টু a² m² প্লাস b², এই সূত্রটা আমরা মনে রাখতে হবে। এবং এখানে m ইজ নট ইকুয়াল টু 0, ওকে? m 0 হওয়া যাবে না। দেখো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এখান থেকে আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তো চলো আমরা রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17তে আসা একটা প্রশ্ন সলভ করি। দেখো যে আমাদের এটা আসছিল JU 16-17, ওকে? একটা প্রশ্ন যে এখানে আমাদের বলে দিছিল যে c এর মান কত হলে 2x প্লাস 2y ইকুয়াল টু c রেখাটি x² বাই 20 প্লাস y² বাই 5 ইকুয়াল টু 1 উপবৃত্তের স্পর্শক হবে, ঠিক আছে? দেখো আমাদের প্রশ্নটা কি ছিল, যে c এর মান কত হলে, এই যে তোমাদের এটা হলো c, ঠিক আছে?
এই রেখাটি যদি এই যে একটা উপবৃত্ত এটাকে যদি স্পর্শ করে তাহলে সি এর মানটা কত হবে আর কি। তো দেখো এখানে যদি আমরা সরল রেখাটাকে একটু সাজাই যে y ইকুয়াল টু mx প্লাস সি আকৃতিতে, তাহলে দেখো আমি কি লিখতে পারি, 2y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস সি। ওকে, তার মানে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি বাই টু, এই যে ঠিক আছে। এই হলো আমাদের y ইকুয়াল টু mx প্লাস সি আকৃতির একটা সরল রেখা, ঠিক আছে। তো আর উপবৃত্তের সমীকরণ থেকে আমরা যদি এই এ এবং বি এর মানটা বের করি, আচ্ছা এখান থেকে দেখো আমাদের এম ইকুয়াল টু কিন্তু -1, এই যে এম ইকুয়াল টু -1, ওকে। আর এ স্কোয়ার ইকুয়াল টু 20, বি স্কোয়ার ইকুয়াল টু 5, ঠিক আছে। আর সি ইকুয়াল টু আমাদের হচ্ছে সি বাই 2। তো সূত্র অনুযায়ী আমরা জানি যে সুতরাং সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো সি ইকুয়াল টু আমাদের সি বাই 2, অর্থাৎ সি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মানে 20, এম স্কোয়ার -1কে তুমি স্কোয়ার করলে 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5। ওকে, তার মানে সি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 20 প্লাস 5 25। ওকে, এখন দেখো আমি যদি লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু 100, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু ±10। এই যে দেখো এটি আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16-17তে আসছিল। ওকে, তো চলো আমরা নেক্সট ম্যাথে আগাই। তোমরা কয়জন ক্লাস করছো আমি দেখতে পারতেছি না। তোমরা যারা যারা ক্লাস করছো তারা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কেউ ক্লাস করতেছো কিনা। আর যারা পরে ক্লাস করবা তারা ওয়েলকাম। তো চলো আমরা উপবৃত্ত তো শেষ করলাম, এখন আমরা অধিবৃত্ত নিয়ে কিছু কথাবার্তা বলবো। এখন আমাদের পড়ার টপিক হলো অধিবৃত্ত বা হাইপারবোলা। ওকে, দেখো অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা চিত্র, ঠিক আছে। একটা হলো তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তোমার এইটা একটা অধিবৃত্তের আকৃতি। আরেকটা আছে তোমার, সরি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো তোমার আরেকটা আকৃতির অধিবৃত্ত, ঠিক আছে। তো দুই ক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটা দেখার ট্রাই করি, যে তোমার এই যদি তোমার স্থানাঙ্ক হয়, একটা হবে তোমার এই আকৃতির আর আরেকটা হবে তোমার এই আকৃতির। ওকে, তো এটা হলো তোমার অধিবৃত্তের কেন্দ্র, এটা তোমার শীর্ষ, এখানে তোমার একটা ফোকাস থাকবে, এখানে একটা ফোকাস থাকবে, এইটা তোমার আরেকটা শীর্ষ, এই ফোকাস, আর এখানে তোমার থাকবে হলো নিয়ামক রেখা, ঠিক আছে। সেম ভাবে এখানেও এখানে নিয়ামক রেখা থাকবে, এখানে ফোকাস থাকবে, এখানে ফোকাস থাকবে, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। ওকে, তো আমরা প্রপার্টিগুলো দেখে নিই। আমাদের অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্র হলো ই ইজ ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে,
এই চিত্রের ক্ষেত্রে, আর এই চিত্রের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, এবং এই ক্ষেত্রে তোমার ফোকাস হলো প্লাস মাইনাস এ ই কমা জিরো। এই ক্ষেত্রেও তোমার ফোকাস প্লাস সরি জিরো কমা প্লাস মাইনাস বিই। ওকে, নিয়ামকের সমীকরণ, নিয়ামক নিয়ামকের সমীকরণ হলো তোমার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এবং এখানে হয়েছে তোমার ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ওকে, এরপরে আমরা যদি আরো দেখার চেষ্টা করি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাও তোমার সেম উপবৃত্তের মতো, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 2b স্কয়ার বাই a, আর এখানে হলো 2a স্কয়ার বাই b। উপকেন্দ্রিক লম্বের যদি আমরা সমীকরণ বের করতে চাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস ae, এবং এখানে হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস be। এই হলো মূলত আমাদের এইটার যে প্রপার্টিগুলা। ঠিক আছে, তো এখন আমরা অধিবৃত্ত থেকে কিছু ম্যাথ যদি করার চেষ্টা করি, যে আচ্ছা, অধিবৃত্ত থেকে আমি তেমন কোনো ম্যাথ দেখতে পাইতেছি না, তোমরা জাস্ট পরীক্ষা আসলে এই প্রপার্টিগুলা থেকে তোমাদের অঙ্কগুলো আসে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, যে অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। এটা অনেক বইতে থাকে না, কিন্তু এটা অনেক সময় আমাদের পরীক্ষা আসে, যে অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তট। ঠিক আছে, অসীম তট রেখা, এটা একটা সরল রেখা। ঠিক আছে, অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তট রেখার সমীকরণ হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এই হলো আমাদের অসীম তটের সমীকরণ। আচ্ছা, আমাদের সাথে আছে আফরিন, বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক সময় আমাদের পরীক্ষায় অসীম তট রেখা থেকে সমীকরণ আসে। মনে করো আমি একটা কোশ্চেন নিলাম, যে সাপোজ তোমার একটা অধিবৃত্ত আছে, যেমন এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16, অধিবৃত্তের অসীম তট, অসীম তটের সমীকরণ। ঠিক আছে, নির্ণয় করো। যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে কি হবে দেখো, যে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ। ঠিক আছে, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে বি এর মান 4, আবার এ স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এ এর মান 3 ইন্টু এক্স। এটাই হলো তোমাদের অসীম তট রেখার সমীকরণ, দুইটা সরল রেখা, এটাই তোমাদের অসীম তটের সমীকরণ। আচ্ছা, তো এটাই হলো আমাদের প্রায় কনিক্স চ্যাপ্টারটা শেষ বলা চলে। আর আমি তোমাদেরকে যখন পরাবৃত্ত শিখাইছিলাম, তখন তোমাদের আমি দুইটা শর্টকাট বলতে ভুলে গেছিলাম। তো চলো আমরা
পরাবৃত্তের দুইটা শর্টকাট দেখি। যে পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়ের একটা শর্টকাট আছে, যে পরাবৃত্তের শীর্ষ, ঠিক আছে, শীর্ষ নির্ণয় রিলেটেড একটা শর্টকাট আছে। সেটা হলো, মনে করো তোমার সাপোজ একটা সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন বললো যে এই পরাবৃত্তের শীর্ষ কত। এখন তুমি যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে অঙ্কটা করতে চাও, এটাও কিন্তু অনেক বিশাল হয়ে যায়। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট হলো যে আমাদের খুঁজতে হবে যে দ্বিঘাতযুক্ত চলক কোনটা। তো দেখো এখানে দেখো দ্বিঘাতযুক্ত চলক আমাদের এক্স, ঠিক আছে। এই এক্স এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ওয়াই এবং এই দুইটা তো কনস্ট্যান্ট, এগুলা তো তোমার যদি ডিফারেন্সিয়েট করে 0 হয়ে যায়, তার মানে শুধু এই দুইটা তোমার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1। এই ডিফারেন্সিয়েশনের রেজাল্ট ইকুয়ালটা আমরা 0 ধরবো, 0 লিখবো আর কি। তাহলে দেখো 2x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু আসবে হাফ, ঠিক আছে। আমরা একটা পাইলাম স্থানাঙ্ক। এখন আমাদের y বের করা লাগবে। তো y বের করার জন্য আমাদের এই x এর মানটা এখানে বসাইতে হবে। তো আমি যদি বসাই হাফ স্কোয়ার মাইনাস হাফ প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের y ইকুয়াল টু আসবে 17/16। ওকে, এই যে দেখো আমাদের শীর্ষবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করে ফেললাম, ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। আর আরেকটা শর্টকাট হলো তোমাদের জন্য, যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই রিলেটেড একটা শর্টকাট আছে। এটা হলো যে, তারা আমি একটা পরাবৃত্তের সমীকরণ নেই। একটা পরাবৃত্তের সমীকরণ আছে, মনে করো যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস, সরি, মাইনাস 8y ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে এইটার তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তোমরা জাস্ট সিম্পলি দেখবা যে দ্বিঘাতযুক্ত রাশি চলক কোনটা আছে। দেখো এখানে তোমাদের দ্বিঘাতযুক্ত চলক আছে ওয়াই। তো ওয়াই বাদে অপর যেই চলকটা আছে, অর্থাৎ অপর চলক কোনটা, এই যে এক্স, এই যে এক্স এর সহগ আছে না, এই এক্স এর সহগের মডুলাস নিবা, তাহলে তোমাদের এইটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অর্থাৎ তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো মডুলাস অফ -4, অর্থাৎ 4। এইটাই হলো তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এই তো। তো তোমরা কারা কারা এখনো ক্লাসটি করছো আমাদেরকে কাইন্ডলি জানিয়ে দাও। দেখতে পাচ্ছি তোমরা 3 জন ক্লাসে আছো। আচ্ছা, তো চলো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট সালে আসা একটা ম্যাথ দেখি। আমাদের কিন্তু কনিক্স চ্যাপ্টার শেষ। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক থেকে কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি। যে তোমাদের একটা কোশ্চেন আছে, মনে করো, আচ্ছা আফরিন বলছে আমি আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস করো।
যে একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক। যে যদি তোমার কোশ্চেনটা হলো যে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, সরি, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ই ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের অনেক সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করবো দেখো। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব আমরা কি জানি? উপকেন্দ্রিক লম্ব হলো 2b²/a। যেহেতু আমরা এখানে জানি না a ইজ গ্রেটার দেন বি নাকি b ইজ গ্রেটার দেন a, তো আমরা জেনারেলি ধরে নিব যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যে a ইজ গ্রেটার দেন b, এই টাইপ এগুলো ধরে তারপর আমরা অঙ্কটা আগাবো। দেখো, আর তোমরা ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে, আমরা বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ শিখছিলাম যে এই যে তোমার এটা যদি তোমার একটা উপবৃত্ত হয়, এটা হলো তোমার বৃহৎ অক্ষ, আর এই যে তোমার এইটা, এই যে এতটুক হলো তোমার ক্ষুদ্র অক্ষ। ঠিক আছে, তো দেখো ক্ষুদ্র অক্ষ ইকালটা আমরা জানতাম যে 2b, কিন্তু বলছে যে ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তার মানে 2 দ্বারা ভাগ হবে, তার মানে এটা। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি আসতেছে যে আমরা এখান থেকে পাই 2b² ইকুয়াল টু ab, তাই না? তো এখানে একটা বি আর এই স্কোয়ারটা যদি আমরা কাটি তাহলে আসে b/a ইকুয়ালটা আমরা লিখতে পারি হাফ। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কিভাবে ই এর মানটা বের করতে পারি। তো ই ইকুয়ালটা আমরা কি জানি? ই ইকুয়ালটা আমরা জানি √1 - b²/a²। ঠিক আছে, এটা হলো আমাদের ই এর ফর্মুলা। তো আমরা যদি এই আকৃতি বানাতে চাই তাহলে দেখো পুরো উভয় পাশে স্কোয়ার করে দিই আমরা, তাহলে কি আসে? b²/a² ইজ ইকুয়াল টু 1/4। এখন আমরা লিখতে পারি 1 - b²/a² ইকুয়াল টু 1 - 1/4। ঠিক আছে, দেখো এই যে পুরাটা, এটাকে আমরা যদি এখন রুট করে দেই, √1 - b²/a² ইকুয়াল টু কি আসে? তাহলে দেখো √4 4 - 1 √3/4 আসে আর কি। তো দেখো যে ই এর সূত্র থেকে আমরা জানি কি যে এই যে এতটুক যে আমরা লিখছি, এতটুক হলো আমাদের ই। ঠিক আছে, তার মানে ই ইকুয়াল টু √3/2। ওকে, দেখো আমরা ই এর মান বের করে ফেললাম এবং এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো আমরা আর কিছু ম্যাথ দেখি। ওকে, আচ্ছা আমাদের কনিক্স মোটামুটি কভার হয়ে গেছে। তো আমাদের, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করবে, তাহলেই তোমাদের বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এটাই। আর তোমরা যারা নিজেদেরকে যাচাই করতে চাও তারা রিপাবলিক এডুকেশন অ্যাপে এক্সাম দিতে পারো নিজেদেরকে যাচাই করার জন্য। আর আশা করি অতি শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে যারা যারা ক্লাসটি করছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।